আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল একটি সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সমাধান ক্লাসে। খেয়াল করে দেখো, আমরা আমাদের আজকের এই ক্লাসে আলোচনা করব বা সমাধান করার চেষ্টা করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি নামে যে অধ্যায়টি রয়েছে, সেই অধ্যায়ের উপরে আমাদের মূল হিসাব বিজ্ঞান বইতে যেই সৃজনশীল প্রশ্নগুলো ছিল, সেই অনুশীলনী সৃজনশীল প্রশ্নের ৪ নম্বর প্রশ্নটি আমরা আজকের এই ক্লাসে সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখো আমাদের প্রশ্নে কি বলেছে, আলম সার্ভিসেস সেন্টার ১ জানুয়ারি ২০১৭ তারিখে নগদ ৫ লক্ষ টাকা, ৭৫,০০০ টাকার আসবাবপত্র ও ৫৫,০০০ টাকার ব্যাংক ঋণ নিয়ে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র শুরু করেন। কি কেন্দ্র? কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র শুরু করেন। আচ্ছা, জানুয়ারির ২ তারিখে বলেছে অফিসের ভাড়া পরিশোধ ২২,০০০ টাকা। জানুয়ারির ১০ তারিখে বলছে নগদে কাগজ ক্রয় করা হলো ৫,০০০ টাকা। জানুয়ারির ১২ তারিখে বলা আছে কম্পিউটার মেরামত করা হলো ৩২,০০০ টাকা। চেকে মজুরি প্রদান করা হলো ৮,৫০০ টাকা। এরপরে আমাদেরকে ২৫ তারিখে বলেছে বিসিটি ব্যাংক হতে প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি কত টাকা? ১৩,০০০ টাকা। ওকে, আমাকে ক নাম্বার প্রশ্নে কি বলেছে আমরা একটু খেয়াল করবো ভাইয়া। আমাদেরকে প্রশ্ন নাম্বার কতে কি বলা আছে দেখো। আচ্ছা, আমাদের প্রশ্ন নাম্বার কতে কি বলেছে, প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। প্রারম্ভিক মূলধন ভাই, প্রারম্ভিক মানে কি? হিসাবকালের শুরু বা হিসাবকালের প্রথমে, তাই না? আমার হিসাবকালের শুরুতে আমার ব্যবসায় কত টাকার মূলধন আছে ওটার পরিমাণ বের করতে বলছে। এটা বের করার দুইটা উপায় বা দুইটা পদ্ধতি আমরা বলতে পারি। এক, মূলধন মানে মালিক যা কিছু ব্যবসায় দিছে, তাই না? মূলধন মানে কি? আমার ব্যবসায়ে মালিক যা কিছু দিছে তার সমষ্টি বা তার যোগফলকে আমরা কি বলি? তার সমষ্টি বা যোগফলকে আমরা মূলধন বলি, তাই না? তাহলে মালিক চাইলে আমার ব্যবসায়ে সব কিছু দিতে পারে। মালিকের যদি ইচ্ছা হয় আকাশ থেকে চাঁদ এনে সে ব্যবসায়ে দিয়ে দিবে, মালিকের পক্ষে সেটাও সম্ভব, কোনো অসম্ভব কিছু না। শুধুমাত্র মালিক ঋণ অথবা ব্যাংক ঋণ এই জিনিসটা মালিক দিতে পারে না। তার মানে মালিক যা কিছু দিছে ঋণ এবং ব্যাংক ঋণ ছাড়া বাকি সব কিছুকে যদি আমি যোগ করে দেই, তাইলে আমার যেই উত্তরটা আসে সেটাই হচ্ছে প্রারম্ভিক মূলধন। যেমন আমরা যদি এই প্রশ্নটার ক্ষেত্রে খেয়াল করি, দেখো মালিক নগদ দিছে কত? নগদ দিছে ৫ লক্ষ আর ৭৫,০০০ টাকার আসবাবপত্র। তাহলে ৫ লক্ষ আর ৭৫,০০০ যোগ করলে ৫,৭৫,০০০ টাকা। এইভাবে উত্তর বলা যায়। অথবা আমরা আরেকটা সূত্র শিখেছিলাম যে মালিকানা সত্ত্ব বা মূলধন বের করার সূত্র হচ্ছে সম্পদ বিয়োগ দায়। অর্থাৎ আমি আমার প্রতিষ্ঠানের মোট ১ তারিখের মানে প্রারম্ভিক যেহেতু, তাহলে বছরের শুরুতে আমি আমার প্রতিষ্ঠানের বছরের শুরুর মোট সম্পত্তি থেকে মোট দায়ের পরিমাণ বাদ দিব। এখন বছরের শুরুতে সম্পত্তি কি ছিল? ৫ লক্ষ টাকা মালিক নগদ দিছিল, ৭৫,০০০ টাকার যন্ত্রপাতি ছিল বা আসবাবপত্র ছিল। এই যে ৫৫,০০০ টাকা যে আমি ব্যাংক থেকে ঋণ নিছি, এই ঋণের টাকাটাও কি আমার ব্যবসায়ের ব্যাংকের টাকাকে বাড়াইছে না? ভাই, ব্যাংক থেকে ঋণ নিলে ব্যাংক টাকাটা আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা করে দেয়। আমি ব্যাংক থেকে ঋণ নিছি, এর ফলে ব্যাংক কি করবে? আমার অ্যাকাউন্টে টাকাটা জমা করে দিবে। আমার অ্যাকাউন্টে টাকাটা কি করবে? জমা করে দিবে। তাহলে আমার ব্যাংক নামের সম্পত্তির পরিমাণও কিন্তু বাড়ে ৫৫,০০০ টাকা। তাহলে এটা যদি আমি যোগ করে দেই, ১ ২ ৩ ৪ ৫, ৫ লক্ষ যোগ ৭৫,০০০ যোগ ৫৫,০০০ যোগ করলে কত আসে ভাইয়া? যোগ করলে আসে হচ্ছে ৬,৩০,০০০ টাকা। এইখান থেকে আমি ব্যাংক ঋণ ৫৫,০০০ একটা দায় বাদ দিয়ে দিব ৫৫,০০০ টাকা বাদ। ১ ২ ৩ ৫৫,০০০ বাদ দিলাম, থাকবে কত? এখানে ৫,৭৫,০০০। অর্থাৎ তুমি যেই নিয়মেই করো না কেন, দুইটা পদ্ধতিতে আমার রেজাল্ট একই আসে। তোমার যেভাবে সুবিধা হয়, তোমার যদি এই কনসেপ্ট ভালো লাগে যে ভাইয়া আমার প্রতিষ্ঠানে মালিক যা দিছে তাই তো মূলধন, যেহেতু প্রারম্ভিক মূলধন বলছে, তাহলে মালিক ব্যবসায় শুরুতে যা দিছে তার যোগফলটা আমি লিখে দিব, তাহলে আমার প্রারম্ভিক মূলধন বের হয়ে যাবে। করতে পারো এইভাবে। অথবা আমাদের যে মূলধনের আরেকটা সূত্র আছে সম্পদ বিয়োগ দায়, ওই সূত্রটা ব্যবহার করেও তুমি তোমার উত্তরটা কিন্তু পাবা। দুই ক্ষেত্রেই উত্তর একই আসে। ওকে, এইটা আমরা বুঝলাম। খ নম্বর প্রশ্নে আমরা যাব। খ নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, উপযুক্ত লেনদেনগুলোর
কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। কারণ সহ আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করব, ঠিক আছে? ওকে, এটা কারণটা কি হইতে পারে ভাইয়া? এই যে ডেবিট ক্রেডিট নির্ণয় করবো, এটা কারণ কি হইতে পারে? দেখো, এই যে কারণ হচ্ছে সম্পদ বাড়বে, দায় বাড়বে, এটা হচ্ছে কারণ। আসো খুব ভালো মতো বুঝবো ভাইয়া। এই যে হিসাব সমীকরণের মধ্যে, মানে পুরো হিসাব বিজ্ঞানের মধ্যে সবচাইতে মজাদারপূর্ণ আলোচনা হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয় করা, হিসাবের পক্ষগুলোকে আইডেন্টিফাই করা। খুবই বেসিক লেভেলের পড়া, খুবই প্রাইমারি লেভেলের পড়া, বাট খুব মজা লাগে এইগুলো পড়তে, তাই না? আচ্ছা, আমরা সবগুলো লেনদেন, সবার প্রথমে আমরা আসি জানুয়ারি মাসের 1 তারিখ। সবার প্রথমে আমরা আসি জানুয়ারির 1 তারিখ। জানুয়ারি 1 তারিখে কি হয়েছে? মালিক নগদ দিছে 5 লক্ষ টাকা। ভাইয়া, মালিক যদি আমার ব্যবসায় নগদ 5 লক্ষ টাকা দেয়, তাহলে আমার ব্যবসায় কি নগদ টাকার পরিমাণ বাড়ে না? আমার ব্যবসায় নগদ টাকার পরিমাণ বাড়ে। নগদ টাকা একটা সম্পদ, সম্পত্তি বৃদ্ধি পাইলে ডেবিট করতে হয়। ভাইয়া একটু মনে রাখবা, আমার প্রতিষ্ঠানের সম্পদ, আমার প্রতিষ্ঠানের সম্পদ, সম্পদ এবং ব্যয়, আমার প্রতিষ্ঠানের সম্পদ এবং ব্যয়, এই দুইটা জিনিস যদি বৃদ্ধি পায়, সম্পদ এবং ব্যয় এই দুইটা জিনিস যদি বৃদ্ধি পায়, তাহলে সেটাকে কি করব? সেটাকে আমি ডেবিট করে দিব। যদি সম্পদ ও ব্যয় হ্রাস পায়, সম্পদ ও ব্যয় যদি হ্রাস পায়, তাহলে সেটাকে আমি কি করে দিব? সেটাকে আমি ক্রেডিট করে দিব। কথাটা কি বুঝাইতে পারছি? সম্পদ ও ব্যয়ের পরিমাণ বাড়লে ডেবিট, সম্পদ ও ব্যয়ের পরিমাণ কমলে ক্রেডিট। ওকে, এরপরে হচ্ছে আমার আয়, দায় এবং মূলধন। আয়, দায় এবং মূলধন, তাই না? যদি আমার প্রতিষ্ঠানের আয়, দায়, মূলধন বৃদ্ধি পায়, বাড়ে, তাহলে সেটাকে আমরা করে দিব হচ্ছে ক্রেডিট। যদি আয়, দায়, মূলধন কমে অর্থাৎ হ্রাস পায়, তাহলে সেটাকে আমি করে দিব হচ্ছে ডেবিট। কথাটাকে আমি বুঝাইতে পারছি ভাইয়া? ভাইয়া কারো বুঝতে অসুবিধা থাকলে আমাকে বলিও। সম্পদ এবং ব্যয় এই দুইটা জিনিস যদি বৃদ্ধি পায়, তাহলে আমার ডেবিট করতে হবে, যদি হ্রাস পায় তাহলে আমার ক্রেডিট করতে হবে। আয়, দায়, মূলধন এই তিনটা হিসাব বৃদ্ধি পাইলে ক্রেডিট, হ্রাস পাইলে ডেবিট। তাহলে আমি যেটা বলতেছিলাম যে মালিক আমার ব্যবসায় নগদ 5 লক্ষ টাকা দিছে, তাহলে আমার ব্যবসায় নগদ টাকার পরিমাণ বাড়ছে। নগদ একটা সম্পদ, তাহলে নগদ বাড়া যেই কথা, সম্পত্তি বাড়াও একই কথা, তাই না? তাহলে আমার এখানে নগদ বাড়ছে, নগদান হিসাব, নগদান হিসাব। ভাইয়া একটু খেয়াল করে দেখো তো, নগদ যদি সম্পদ হয় আর সম্পত্তি যদি বাড়ে, তাহলে কি হবে? ডেবিট হবে। তাহলে এখানে আমি নগদান হিসাবকে ডেবিট করে দিব, তাই তো? নগদান হিসাবকে ডেবিট করে দিব, ভালো কথা। আচ্ছা, নগদান হিসাবকে কেন ডেবিট করলাম? তার কারণ এইখানে আমার সম্পদ বৃদ্ধি পাইছে, এ বৃদ্ধি পাইছে। একটা কাহিনী গেল। এরপরে আবার কি দিছে ভাইয়া? মালিক আবার ৭৫,০০০ টাকার আসবাবপত্র দিছে। তো এই যে মালিক আমার ব্যবসায় আসবাবপত্র দিল, এর ফলে আমার ব্যবসায় আসবাবপত্র নামের সম্পত্তি বাড়ছে না? এই মালিক আমার ব্যবসায় আসবাবপত্র দিছে, মালিক যদি ব্যবসায় আসবাবপত্র দেয়, তাহলে আমার ব্যবসায় আসবাবপত্র নামের সম্পত্তির পরিমাণ বাড়ে। তাহলে এখানে আমার আসবাবপত্র বাড়বে, আসবাবপত্র হিসাব, আসবাবপত্র হিসাব ডেবিট। আসবাবপত্র একটা সম্পদ, সম্পত্তি বৃদ্ধি পাইলে ডেবিট করতে হয়, এই জন্য এটাকে ডেবিট করলাম। তাহলে ভাই কারণটা কি? এটারও কারণ হচ্ছে সম্পত্তি বৃদ্ধি, ভালো কথা। ভাই মালিক কি করছে? মালিক ব্যাংক থেকে ঋণ নিছে কত টাকা? ৫৫,০০০ টাকা। মালিক ব্যাংক থেকে ঋণ নিলে, মালিক নেক আর যেই নেক, ব্যাংক থেকে ঋণ নিলে ব্যাংকের টাকা বাড়ে। তার কারণ আমি যখন ব্যাংক থেকে লোন নিতে চাই, তখন ব্যাংকে আমার ওই ব্যাংকে একটা হিসাব থাকতে হয়। অর্থাৎ অন্যান্য আরও তো ফর্মালিটিস আছে, এর মধ্যে একটা শর্ত হচ্ছে আমি যেই ব্যাংক থেকে টাকা ধার নিব, আমি যেই ব্যাংক থেকে টাকা ঋণ নিব, ওই ব্যাংকে আমার হিসাব থাকা বাধ্যতামূলক। ওই ব্যাংকে আমার হিসাব থাকলে ব্যাংক আমার লোন যখন অ্যাপ্রুভ করবে, লোনের টাকাটা আমার হাতে ক্যাশ দিবে না, বলবে না যে উজ্জ্বল ভাই ধরেন আপনি ৫,০০০ টাকা লোন চাইছিলেন, নন, হাতে লোন, এটা বলবে না। সে কি করবে? আমার ব্যাংক অ্যাকাউন্টে, তাদের ব্যাংকে আমার নামে যেই হিসাব আছে ওই হিসাবে টাকাটা জমা করে দিবে, ওই হিসাবে টাকাটা জমা করে দিবে। তার মানে আমার ব্যাংকের টাকা বাড়ে, আমার ব্যাংকের টাকা বাড়ে, তাই না? আচ্ছা, খেয়াল করে দেখো ভাই, ব্যাংক এটা একটা সম্পদ, ব্যাংক এটা একটা সম্পদ, সম্পত্তি বাড়লে ডেবিট করতে হবে, এই জন্য আমি এখানে লিখছি ব্যাংক হিসাব ডেবিট। ব্যাংক হিসাব ডেবিট, সম্পত্তি বাড়বে, তাই না? তাহলে এ বৃদ্ধি,
এ বৃদ্ধি, লিখলাম এখানে এ বৃদ্ধি। আচ্ছা, এই ব্যাংকের টাকা কেন বাড়লো? আমি ব্যাংক থেকে ঋণ নিছি এই জন্য, তাই না? তাহলে ব্যাংক ঋণ হিসাব, ব্যাংক ঋণ হিসাব। ভাইয়া ব্যাংক ঋণ এটা একটা দায়, তাই না? ব্যাংক ঋণ এটা আমার জন্য একটা দায়, দায়ের পরিমাণ বাড়লে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। তাহলে এখানে ব্যাংক ঋণ কি করবো? আমি ক্রেডিট করে দিব, তার মানে এল বৃদ্ধি। তার মানে কি এল বৃদ্ধি বা দায় বৃদ্ধি। ভালো কথা। ভাইয়া এখানে কি মালিক কিছু টাকা দিছিল আমার মনে হয়, তাই না? তাহলে মালিক যদি ব্যবসায়ী কিছু দেয় সেটাকে আমি মূলধন বলি। দেখো, ব্যাংক আর ব্যাংক ঋণের কাহিনীটা শুধুমাত্র এই 55,000 টাকার জন্য। এই 55,000 টাকা না থাকলে ব্যাংক আর ব্যাংক ঋণের কাহিনী থাকতোই না। মালিক যা দিছে তা মূলধন, তাহলে মূলধন হিসাব লিখবো আমি, মূলধন হিসাব আমি লিখবো এখানে। খেয়াল করে দেখো ভাই, মূলধন, মালিক মূলধন দিলে আমার ব্যবসায় মূলধনের পরিমাণ বাড়ে, এবং আমরা সবাই জানি আয় দায় মূলধন বাড়লে, আয় দায় মূলধন বাড়লে ক্রেডিট করতে হয়। তাহলে এই যে এখানে আমি মূলধন হিসাব কি করে দিব? ক্রেডিট করে দিব। ভাই মূলধন যদি বাড়ে, মনে রাখবা আমার ব্যবসায় আয় এবং মূলধনের পরিমাণ বাড়লে, মূলধন ও আয়ের পরিমাণ বাড়লে মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পায়। মূলধন এবং আয়ের পরিমাণ যদি বাড়ে তাহলে আমার ব্যবসায় মূলধনের পরিমাণ বৃদ্ধি পায়। মূলধনের পরিমাণ, সরি ভুল বলে ফেলছি, মূলধন ও আয়ের পরিমাণ যদি আমার ব্যবসায় বাড়ে তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে এইখানে কি হবে? মালিকানা সত্ত্ব বাড়া মানে ও ই বৃদ্ধি পাওয়া। তাহলে আমি এখানে লিখলাম ও ই বৃদ্ধি, এখানে আমি লিখে নিলাম ও ই বৃদ্ধি। ভালো কথা। 1 তারিখের লেনদেন শেষ। চলে যাব লেনদেন নাম্বার 2। 2 তারিখের লেনদেনে কি বলছে ভাইয়া? 2 তারিখের লেনদেনে কি বলছে? বলছে অফিস ভাড়া পরিশোধ। আমি ভাড়া পরিশোধ করছি, ভাড়া পরিশোধ করার ফলে আমার ভাড়া নামে ব্যয়ের পরিমাণ বাড়ছে। তাহলে ভাড়া হিসাব কি হবে? ভাড়া একটা ব্যয়, ব্যয়ের পরিমাণ যদি বাড়ে সেটাকে ডেবিট করতে হয়। ভাড়া একটা ব্যয়, যদি আমার ব্যবসায় ব্যয়ের পরিমাণ বাড়ে তাহলে ব্যয়কে আমি কি করি? ডেবিট করে দিই। এখন ব্যয় এবং উত্তোলন এই দুইটা আবার সরাসরি প্রভাবিত করে মালিকানা সত্ত্বকে। কিভাবে প্রভাবিত করে? দেখো, মালিকানা সত্ত্বের উপর প্রভাব বিস্তারকারী উপাদান হচ্ছে 4টা: মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। এর মধ্যে ব্যয় ও উত্তোলনের সাথে মালিকানা সত্ত্বের একটা ঋণাত্মক সম্পর্ক। অর্থাৎ যদি কোনো কারণে আমার ব্যবসায়ে ব্যয়ের পরিমাণ বাড়ে তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যাবে। এখানে আমার ব্যয়ের পরিমাণ বাড়ছে তাহলে আমার মালিকানা সত্ত্ব কমবে, ও ই হ্রাস, ও ই হ্রাস পাবে, তাই তো? ওকে, এই পর্যন্ত হইল। আচ্ছা, আমি যে ভাড়াটা পরিশোধ করলাম, এই ভাড়া পরিশোধের জন্য আমার কাছ থেকে কি চলে গেছে? নগদ টাকা। ভাড়া পরিশোধ করার ফলে আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে। কেমন টাকা চলে গেছে? নগদ টাকা চলে গেছে। তাহলে নগদ টাকা একটা সম্পদ, নগদ টাকা যদি চলে যায় তাহলে নগদান হিসাব, এই নগদ টাকা কি একটা সম্পদ, যদি নগদ টাকা চলে যায়, নগদ টাকা চলে যায় তাহলে এখানে কি করতে হবে? নগদান হিসাব ক্রেডিট করতে হবে, কারণ সম্পত্তি কমলে ক্রেডিট করতে হয়। তাহলে এটা ক্রেডিট হওয়ার কারণ কি? আমার সম্পদ কমছে, অর্থাৎ এ হ্রাস পাইছে। কথা কি বোঝা গেছে ভাইয়া? ওকে। এরপরে 2 তারিখের পরে আমরা চলে যাব হচ্ছে 10 তারিখে। কাগজ ক্রয় করা হলো 5,000 টাকা। দেখো, আমি কাগজ ক্রয় করছি। আমার ব্যবসায়ে কাগজ, কলম, কালি, কার্বন পেপার এই ধরনের জিনিসগুলোকে একটা স্টেশনারি আইটেম, বাংলায় যেটাকে আমরা বলি মণিহারি। আমি কাগজ কেনা মানে আমার প্রতিষ্ঠানে কাগজ কেনা বাবদ ব্যয়ের পরিমাণ বাড়ছে, তাই না? এই আমি কাগজ কিনছি মানে আমার প্রতিষ্ঠানে কাগজ কেনা বাবদ ব্যয়ের পরিমাণ বাড়ছে। তাহলে কাগজ কেনা বাবদ যেই ব্যয়, ওই ব্যয়কে আমরা বলি মণিহারি। তাহলে আমি বলতে পারি আমার ব্যবসায়ে মণিহারি নামের ব্যয়ের পরিমাণ বাড়ছে। আমার ব্যবসায়ে মণিহারি নামের ব্যয়ের পরিমাণ বাড়ছে। তাহলে মণিহারি হিসাব কি হবে? ব্যয় যেহেতু বাড়ছে, ব্যয় বাড়লে ডেবিট করতে হয়, মণিহারি হিসাব ডেবিট হবে। ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট করতে হয়, তাহলে মণিহারি হিসাব কি হবে? ডেবিট হবে। আচ্ছা, ব্যয় বাড়ছে, কি বলছিলাম ভাইয়া? ব্যয় এবং উত্তোলনের সাথে মালিকানা সত্ত্বের কি একটা গ্যাঞ্জামের একটা সম্পর্ক, তাই না? ব্যয় এবং উত্তোলনের সাথে মালিকানা সত্ত্বের কি সম্পর্ক? একটা গ্যাঞ্জামের একটা সম্পর্ক। অর্থাৎ যদি আমার ব্যবসায়ে ব্যয় এবং উত্তোলনের পরিমাণ বাড়ে তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ কমবে।
যদি আমার ব্যবসায়ে ব্যয় এবং উত্তোলনের পরিমাণ বাড়ে তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যাবে। তাহলে ভাইয়া ব্যয় বাড়ছে না এইখানে, তাহলে এইখানে আমার মালিকানা সত্ত্ব কমবে, ও ই হ্রাস, ও ই হ্রাস। বোঝা গেছে আমার কথা? আচ্ছা, এই মণিহারি কেনার জন্য আমার কি করতে হয়েছে? নগদ টাকা খরচ করতে হয়েছে। কি করতে হয়েছে? নগদ টাকা খরচ করতে হয়েছে। তাহলে আমার নগদ টাকা একটা সম্পদ, আমার ব্যবসায়ে নগদ টাকার পরিমাণ কমে গেছে, সম্পত্তির পরিমাণ কমলে ক্রেডিট করতে হয়, লিখে দিলাম ক্রেডিট। কারণ কি? কারণ হচ্ছে এ হ্রাস। কারণ কি? কারণ হচ্ছে এ হ্রাস। আচ্ছা, তাহলে 10 তারিখেরটা গেল। এরপরে আসি 12 তারিখ, কম্পিউটার মেরামত। এই 12 তারিখ কি বলছে ভাইয়া? 12 তারিখে আমাকে বলছে আমি কম্পিউটার মেরামত করছি, কম্পিউটার মেরামত করছি। তাহলে এই যে আমি মেরামত করলাম, এর ফলে কি মানে তার কাজ হচ্ছে একটা প্রশিক্ষণ, মানে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, তাই না? আমি যে ব্যবসায়ের হিসাবটা করতেছি তার কাজই তো কম্পিউটার নিয়ে। তার কাজ কি নিয়ে? কম্পিউটার নিয়ে না? তাহলে তার মনে করো 20টা কম্পিউটার আছে, একটা কম্পিউটার নষ্ট হইতেই পারে, 5টা কম্পিউটার নষ্ট হইতেই পারে। এটা কিন্তু তার জন্য নিত্যদিনের ঘটনা, মানে রেগুলার একটা ঘটনা তার জন্য। তাহলে এই যে সেটা কম্পিউটারটা মেরামত করবে, তার মানে কম্পিউটার মেরামত বাবদ তার ব্যয়ের পরিমাণটা বাড়বে, তাই না? তাহলে এখানে কি হবে ভাইয়া? মেরামত ব্যয় হিসাব ডেবিট, মেরামত মেরামত ব্যয় হিসাব, মেরামত ব্যয় হিসাব কি হবে? ডেবিট হবে। তার কারণ কি? মেরামত একটা ব্যয়, ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাইলে ডেবিট করতে হয়, এই জন্য আমি এখানে ডেবিট করে দিব, মেরামত ব্যয় হিসাব ডেবিট। ব্যয়ের পরিমাণ বাড়ছে ভাইয়া, আমি কি বলছি? মালিকানা সত্ত্বের সাথে ব্যয় আর উত্তোলনের একটা গ্যাঞ্জামের সম্পর্ক, ব্যয় আর উত্তোলনের সাথে মালিকানা সত্ত্বের একটা ঝামেলাপূর্ণ সম্পর্ক। কেমন ঝামেলাপূর্ণ সম্পর্ক? যদি কোনো কারণে আমার ব্যবসায়ের ব্যয় এবং উত্তোলনের পরিমাণ বাড়ে তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ কমবে, ব্যয় এবং উত্তোলনের পরিমাণ বাড়লে মালিকানা সত্ত্বের পরিমাণ কমবে। এই যে এদের যে একটা অপোজিট রিলেশন, অপোজিট রিলেশন, তাই না? তাহলে আমার যে এই যে এখানে মেরামত ব্যয় নামে ব্যয়ের পরিমাণটা বাড়ছে না ভাই, তাহলে আমার কি করা লাগবে? মালিকানা সত্ত্ব কমায় দিতে হবে। তাহলে আমি এখানে কি বলবো? ও ই হ্রাস। কি বলবো? ও ই হ্রাস। আচ্ছা, এই যে কম্পিউটারটা আমি মেরামত করছি, এই মেরামত করতে গিয়ে আমার কাছ থেকে কি নগদ টাকা চলে গেছে না ভাইয়া? এই আমার কাছ থেকে কি হয়েছে? নগদ টাকা চলে গেছে। তার মানে নগদান একটা সম্পদ, এই নগদান, নগদান এটা একটা সম্পদ, সম্পত্তি কমলে ক্রেডিট করতে হয়। তাহলে এখানে কাহিনীটা কি? কাহিনী হচ্ছে এ হ্রাস। কাহিনী কি? কাহিনী হচ্ছে এ হ্রাস, তাই তো? আচ্ছা, এইটার জিনিস তো আমরা বুঝবো, তাই না? কোনটা বাড়লে ডেবিট, কোনটা কমলে ক্রেডিট, এটা একটু মুছে দিলাম, এখানে আর 2টা এন্ট্রি লিখে দিব। এরপরে দেখো ভাইয়া 20 তারিখে কি বলছে? চেকে মজুরি প্রদান করা হলো 8,500 টাকা। 20 তারিখের লেনদেন ভাইয়া, আমি চেকের মাধ্যমে কি করছি? মজুরি দিছি। আমি চেকের মাধ্যমে মজুরি দেই, নগদে মজুরি দেই, যেভাবেই মজুরি দেই না কেন, আমি কি মজুরি দিছি কিনা? তাহলে মজুরি দিছি মানে আমার মজুরি নামে ব্যয়ের পরিমাণ বাড়ছে। মজুরি নামের ব্যয়ের পরিমাণ যদি বাড়ে, আমরা সবাই জানি ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট করতে হয়, তাহলে এখানে আমি কি করব? মজুরি হিসাব ডেবিট করে দিব। তার মানে কি? আমার ব্যয়ের পরিমাণ বাড়ছে, তাই না? আচ্ছা, আমার যদি ব্যয় আর উত্তোলনের পরিমাণ বাড়ে তাহলে মালিকানা সত্ত্ব যেন কি হয়? মালিকানা সত্ত্ব কমে যায়, তাই না? তাহলে আমি এখানে কি লিখতে পারি? এখানে লিখতে পারি ও ই হ্রাস। এখানে কি লিখতে পারি? ও ই হ্রাস। তাহলে এখানে লিখে দিলাম ও ই হ্রাস। ওকে, এই মজুরিটা আমি দিছি কিসের মাধ্যমে? এই মজুরিটা আমি দিছি দেখো চেকের মাধ্যমে। এই মজুরিটা আমি দিছি কিসের মাধ্যমে? মজুরিটা আমি দিছি চেকের মাধ্যমে। কিসের মাধ্যমে? চেকের মাধ্যমে। তাহলে চেকের মাধ্যমে টাকা দিলে আমার ব্যাংকের টাকা কমে। চেকের মাধ্যমে টাকা দিলে দেখো, নগদ টাকা দিলে নগদ টাকা কমবে, চেকের মাধ্যমে টাকা দিলে আমার ব্যাংকের টাকা কমবে, তাই না? তাহলে এখানে কি হবে? এখানে আমার ব্যাংক হিসাব ক্রেডিট হবে। কি হিসাব ভাইয়া? ব্যাংক একটা সম্পদ, সম্পত্তির পরিমাণ যদি কমে যায় তাহলে সেটাকে ক্রেডিট করতে হয়, তাই না? সম্পত্তির পরিমাণ কমে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। করে দিলাম ক্রেডিট। তাহলে এখানে কি হবে? সম্পদ হ্রাস অর্থাৎ এ হ্রাস। সম্পদ হ্রাস অর্থাৎ এ হ্রাস, তাই না? আচ্ছা, এরপরে বলছে বিসিটি ব্যাংক থেকে, বিসিটি ব্যাংক হতে প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি, প্রাপ্তি বলছে, প্রাপ্তি। আমার যেহেতু এটা একটা কম্পিউটারের ব্যবসায়, আমি বিভিন্ন মানুষকে বিভিন্ন প্রতিষ্ঠানকে, বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক, কর্মকর্তা, কর্মচারীদেরকে আমি প্রশিক্ষণ দিব কি ব্যাপারে? কম্পিউটারের বিষয়।
এবং ওই প্রশিক্ষণ দেওয়া বাবদ আমি একটা ভাতা পাবো, এটাই আমার জন্য মূল ইনকাম। ভাইয়া আমার এটা একটা কম্পিউটারের দোকান, কম্পিউটারের মানে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। আমি বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক, কর্মকর্তা, কর্মচারী, এদেরকে আমি কি করব, কম্পিউটারের প্রশিক্ষণ দিব এবং ওই প্রশিক্ষণের বিনিময়ে আমি একটা ভাতা পাবো, একটা হাদিয়া পাবো। ওইটা আমার জন্য আয়, ওইটা আমার জন্য উপার্জন, তাই না? তাহলে আমি যে কোনো একটা জায়গা থেকে প্রশিক্ষণ ভাতা পাইছি, এই প্রশিক্ষণ ভাতাটা তো আমার আর মানে এটা তো আমাকে নগদে দিছে, তাই না? ব্যাংকে দিলে বলতো যে বাবা আমি তোমার প্রশিক্ষণ ভাতাটা আমি তোমার চেকের মাধ্যমে দিয়ে দিলাম। যেহেতু ব্যাংকে দেয় নাই, তার মানে নগদে দিছে। তাহলে প্রশিক্ষণ ভাতা বাবদ নগদ টাকা পাইলে আমার ব্যবসায় নগদ টাকা বাড়ে, নগদ টাকা একটা সম্পদ, সম্পত্তির পরিমাণ বাড়লে সেটাকে ডেবিট করতে হয়, তাই না? এই সম্পত্তির পরিমাণ বাড়লে এটাকে ডেবিট করতে হয়। আর কি বাড়ছে? আমার প্রশিক্ষণ ভাতা বাবদ এই সেবা আয় বলতে পারি, বা প্রশিক্ষণ, এটা মুছে গেল, সেবা আয় বলতে পারি, বা আমরা চাইলে প্রশিক্ষণ ভাতা হিসাবও বলতে পারি। ভাতা হিসাব এর একটা আয়, আয় বৃদ্ধি পাইলে ক্রেডিট করতে হয়। আয় বৃদ্ধি পাইলে আরেকটা জিনিস করতে হয়, আমার ব্যবসায় যদি মূলধন ও আয়ের পরিমাণ বাড়ে তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণও বৃদ্ধি পায়। তাহলে এখানে কি হবে? ও ই বৃদ্ধি, ও ই বৃদ্ধি। তাহলে একটু খেয়াল করে দেখো, আমাকে বলছিল যে আমার হিসাবের দুইটা পক্ষ বাইর করতে। কি বলছিল? যে লেনদেনগুলোর কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। ভাই প্রত্যেকটা ডেবিট ক্রেডিট আমি বের করছি, প্রত্যেকটা ডেবিট ক্রেডিট আমি বের করছি, তাই না? এই যে ডেবিট ক্রেডিট বের করছি, প্রত্যেকটা ডেবিট ক্রেডিট বের করছি। আবার আমাকে বলছে কারণ সহ, এই যে দেখো কারণ, এই যে দেখো কারণ, এই যে দেখো কারণ, এই যে কারণ, এই যে কারণ বের করছি, এই যে কারণ বের করছি, এই যে কারণ বের করছি। তার মানে আমরা কিন্তু নর্মালি যে এরকম ভাবে লেনদেন বিশ্লেষণ করতে হয়, আমি আমার মতো লেনদেন বিশ্লেষণ করে গেছি, উত্তর একা একা করা হয়ে গেছে, উত্তর এমনিতেই করা হয়ে গেছে, আমরা জাস্ট আমাদের প্রসেসটাকে ফলো করছি। আচ্ছা, গ নম্বরে কি বলছে? বলছে 15 জানুয়ারি লেনদেনের অবলম্বনে একটি ক্রেডিট ভাউচার প্রস্তুত করো। 25 জানুয়ারিতে আমার আয় হয়েছে, এই আয়ের সাপেক্ষে আমরা যে ভাউচার প্রস্তুত করি সেটার নাম হচ্ছে ক্রেডিট ভাউচার। ভাউচার আসলে মুখস্থ মানে বোঝানোর কিছু নাই, এটা একটা ছক, ছকটা মুখস্থ করে এন্ট্রিটা লিখবা, উত্তর হয়ে যাবে। ছকটা মুখস্থ করে উত্তর লিখবা, উত্তর হয়ে যাবে। আমি বারবার বলেছি, আবারও বলছি, চালান, ক্যাশ মেমো, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, ডেবিট নোট, ক্রেডিট নোট, এই যে লেনদেনের 6টা প্রামাণ্য দলিল আছে, এই 6টা দলিল যদি তুমি মুখস্থ রাখতে পারো তাহলে তোমার এসএসসি পরীক্ষাতে সিকিউ এবং এমসিকিউ মিলে এই 6টা টপিক থেকে, 6টা ছক থেকে তুমি 10 নাম্বার কমন পাবা ইনশাল্লাহ। 10 নাম্বার, খেয়াল করে দেখো, 10 নাম্বার মোটেও ছোট জিনিস না, 10 নাম্বার কমন পাবো যদি এই 6টা ছক তোমার মুখস্থ থাকে। এই ছক রিলেটেড যে এমসিকিউ গুলো আছে, যদি এই এমসিকিউ গুলো তুমি পারো তাইলে। তাহলে ভাই খেয়াল করে দেখো, আমরা কিন্তু এই 4 নম্বর প্রশ্নটা চমৎকারভাবে বোঝার চেষ্টা করলাম। আমি একটু তোমাদেরকে উত্তরটা দেখায় রাখি। এই যে দেখো, প্রারম্ভিক মূলধন 5,75,000, এরপরে এই যে আমরা যেটাকে ডেবিট বলছি, ক্রেডিট বলছি, মালিকানা সত্ত্ব বাড়ছে, সম্পদ বাড়ছে, এই জিনিসগুলো এখানে বলা আছে। এরপর একটা ক্রেডিট ভাউচার প্রস্তুত করবো, ক্রেডিট ভাউচারের ছক মুখস্থ করে এরপরে প্রস্তুত করতে হবে। তো ক্রেডিট ভাউচার নিয়ে আমি কোনো ধরনের কোনো কথা বলতে চাই না, কোনো ধরনের কোনো কথা বলবো না ইনশাল্লাহ। তাহলে ভাই খেয়াল করে দেখো, আমরা কিন্তু আমাদের মতো করে আমাদের পাঠ্য বইয়ের 3য় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি নামে যে অধ্যায় রয়েছে, সেই অধ্যায়ের 4 নম্বর সৃজনশীল প্রশ্নটি পরিপূর্ণ আলোচনা করেছি। এইভাবে আমরা আমাদের পাঠ্য বইয়ের সবগুলো সৃজনশীল, সবগুলো এমসিকিউ আলোচনা করে শেষ করে ফেলবো একদিন। তুমি যদি তোমরা আমাদের সাথে থাকো, আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করে থাকো, তাহলে আমি তোমাদেরকে বলবো এই বইটা পূর্ণ মনোযোগ দিয়ে একটু পড়ার চেষ্টা করো। এই প্রশ্নের যে RTM 100 সাজেশন রয়েছে, ওই সেকশনটার প্রতি একটু বেশি মনোযোগ দাও। আমাদের এই বইতে, ইজি অ্যাকাউন্টিং বইতে টাইপ ভিত্তিক এমসিকিউ আছে, সেই এমসিকিউর দিকে একটু মনোযোগ দাও। ওভারঅল পুরো বইটাই তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি তোমার প্রত্যাশা থাকে এসএসসি পরীক্ষায় তুমি হিসাব বিজ্ঞানে 95+ নাম্বার পাইতে চাও, তাহলে এই ইজি অ্যাকাউন্টিং বইয়ের বিকল্প অন্য কোনো কিছুই তোমার জন্য হবে না। তাহলে তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।